তো আমি সরাসরি পরবর্তী নেক্সট চ্যাপ্টার প্লেন উইভে চলে যাচ্ছি। প্লেন উইভ হচ্ছে একেবারে সবচেয়ে ছোট ডিজাইন, মানে আমাদের একেবারে কম ঘরের মধ্যে তুমি একটা ঘরের মধ্যে কি কোনো ডিজাইন করতে পারবা? যে ক্রস দিয়ে গেলা, তাহলে তো সবগুলা ক্রস হবে, মানে সবগুলা আপ হবে, ডাউন তো আর হবে না। তো একটা আপ একটা ডাউন দিলা, তো তাহলে তো আমার সব জায়গায় একটা আপ একটা ডাউন হবে। হ্যাঁ, তো এটাও তো কাপড় হবে না। হবে যদি সবগুলা এরকম আপ থাকে, একটা আপ একটা ডাউন এরকম, তার মানে কি আমি, ইন্টারলেস হবে না। হ্যাঁ ইন্টারলেসমেন্ট হবে না, তাহলে আমার মিনিমাম অন্তত 4টা সেল দরকার হবেই। মিনিমাম 4টা সেল ছাড়া আমরা কখনো কাপড় বুনতে পারবো না। ঠিক আছে, তো একদম সর্বনিম্ন বা লোয়েস্ট রিপিট হচ্ছে একটা ডিজাইনের এই 4টা ঘর। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম রিপিট, মানে এরকম হইতেই হবে, মিনিমাম এটা লাগবেই। তো এইটা এই ডিজাইনটার নামই হচ্ছে প্লেন ডিজাইন, একেবারে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট যে ডিজাইনটা সেটাকে বলা হয় প্লেন ডিজাইন, যেটা হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, অর্থাৎ একটা উপরে একটা নিচে, এই ওয়ান আপ একটা ডাউন। এখন তুমি যদি ডান পাশে যদি প্রথমেই আপ দাও, তাহলে তো আর এই আপ ডাউনটা ঠিক থাকলো না। এই যে এখানে যদি আপ আছে, আমার ডানে গিয়ে ডাউন হইতে হবে, আবার এখানে যদি ডাউন আছে ডানে গিয়ে আপ হইতে হবে, তাহলে এখানে ডাউন আপ এরকম হবে। এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ডিজাইন, যেটাকে আমরা প্লেন ডিজাইন বলছি। ঠিক আছে, তো এটা দেখতে কাপড়টা কিরকম, ওই যে আমরা যেরকম দাবা ঘর দেখে থাকি না, ওরকম। এই সবুজগুলো হচ্ছে ওয়ারপিয়ান, লালগুলো হচ্ছে ওয়েফটিয়ান। দেখো, একটা ওয়ারপিয়ানের মাঝখানে একটা ওয়েফটিয়ান, মানে একেবারে প্রত্যেকটা ইয়ানের সাথে ইন্টারলেসমেন্ট করে আছে, সেই ডিজাইনটাকে বলা হয় প্লেন ডিজাইন। আমরা কিন্তু প্লেন ডিজাইন চ্যাপ্টারটা পড়ছি এখন। তো প্লেন ডিজাইন হচ্ছে একদম সহজ এবং সিম্পল ডিজাইন, তার মানে আমরা কিভাবে লিখে থাকি সেটাও আমাদের জানতে হবে, যে আমরা লিখি কিভাবে। আমরা লিখি হচ্ছে এরকম, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান প্লেন, এটার নামই হচ্ছে এটা। হুম, এই যে এই ডিজাইনটা, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নাম হয়, এটার নাম হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লেন, মানে কি ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা ড্রাফটিং লিফটিং তো আমরা পারবো, তাই না? ড্রাফটিং তো সেম, যে যেরকম আছে সেরকমই হবে, আর লিফটিংও ঠিক একই রকম হবে। তাহলে আমরা প্লেন ডিজাইন বুঝে গেলাম। প্লেন ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা, যদি তোমাদেরকে বলে যে এটা প্লেন ডিজাইন আঁকো, তাহলে জাস্ট তোমাকে এটা আঁকতে হবে। তো আমরা ওই যে কয়েকটা জিনিস মিস করে যাচ্ছি, যে এখানে কিন্তু আমাদের যে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে তীর চিহ্ন দিতে হবে, এদিকে টেনে তীর চিহ্ন দিতে হবে, আর এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে, অর্থাৎ রিপিট সাইন এবং স্টার্টিং মার্ক কিন্তু প্রত্যেকটা ডিজাইনের এলিমেন্ট। এটা না দেওয়া মানে হচ্ছে তুমি একটা জায়গায় মিস করে যাওয়া, মানে আধা নাম্বার বা 1 নাম্বার কমে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু প্র্যাকটিস করছি সেই জন্য দিচ্ছি না, কিন্তু বলে দিচ্ছি তোমাকে কিন্তু এখানে কোনার মধ্যে হ্যাশ চিহ্ন দিতে হবে, আর এদিকে টান দিয়ে একটা অ্যারো চিহ্ন, এদিকে টান দিয়ে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, আর নিচে নামটা লিখবা, নামটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লেন। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের পরীক্ষাতে ড্রাফটিং প্ল্যান চাওয়া হোক বা না হোক, তুমি ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান সহই দিবা। কারণ আমরা বলছি যে একটা এফএসডি যারা পড়ে, মানে সরি, ফ্যাশন ডিজাইনিং এ যারা পড়ে, তাদের জন্য ঠিক আছে, তারা শুধু ডিজাইন করবে, কিন্তু আমাদেরকে শুধু ডিজাইন করলেই হয় না, সে কাপড়টা বুনতে হয়, কাপড়টা বুনতে গেলে আমাদেরকে অবশ্যই ড্রাফটিং লিফটিং করতেই হবে। তো যদি তোমাদের পরীক্ষার হলে সময়ে খুব সমস্যা হয়, তাহলে তুমি ডিজাইনগুলো করে চলে যাবা, উপরে এবং ডানে জায়গা রাখবা, উপরে এবং ডানে ড্রাফটিং লিফটিং করার মতো জায়গা রেখে অন্য প্রশ্নগুলো সব আনসার করে, যদি সময় থাকে পরে এসে তখন ড্রাফটিং লিফটিং গুলা করে দিবা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আর যদি ড্রাফটিং লিফটিং এর কথা না বলা থাকে, তবে সুবিধা হচ্ছে এখনকার প্রশ্নগুলোতে টিচাররা স্পেসিফিক বলেই দেয় যে উইথ ড্রাফটিং এন্ড লিফটিং প্ল্যান, তো এটা আরো সহজ, যেহেতু ড্রাফটিং লিফটিং প্ল্যান সহ চাওয়া হয়েছে, তাহলে ড্রাফটিং লিফটিং দিতেই হবে। আর যেখানে চাওয়া হয় নাই, সেখানে দিব কি দিব না সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা, তবে দেওয়া উচিত। হ্যাঁ, তো যদি সময়ের সমস্যা থাকে তাহলে তুমি স্কিপ করে চলে গেলা, পরে এসে সময় থাকলে ড্রাফটিং লিফটিং গুলা করে কমপ্লিট করে দিলা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। ডেরিভেটিভস, আমরা প্লেন ওয়েভ শুধু পড়বো না, এটা ডেরিভেটিভস গুলোও পড়বো। তাহলে ডেরিভেটিভস অফ প্লেন ওয়েভ, প্লেন ওয়েভের ডেরিভেটিভস কি কি, এটা আমরা একটু দেখবো। তো এখানে প্লেন ওয়েভের ডেরিভেটিভস যখন আমরা পড়ছি, সেখানে আমরা প্রথমে দেখবো যে ডেরিভেটিভস মানে কি। ডেরিভেটিভস মানে হচ্ছে প্লেন ওয়েভের যে কনসেপ্ট বা প্লেন ওয়েভের যে ধারণা বা যে মূল ভিত্তি, যে ফাউন্ডেশন, সেইটাকে আমি কাজে লাগাবো। সেটাকে কাজে লাগিয়ে যদি আমি নতুন কিছু ডিজাইন আবিষ্কার করতে পারি, নতুন কোনো ডিজাইন তৈরি করতে পারি, তাহলে সেটা আসলো কোত্থেকে, মানে কাকে বেস করে।
সেটা হচ্ছে প্লেন উইভকে বেস করে আসছে। তো তখন সেই ডিজাইন যতগুলো আসবে সবগুলো হচ্ছে ডেরিভেটিভস অফ প্লেন। অর্থাৎ আমরা আমরা বলছি যে আমাদের বেসিক উইভ গুলো হচ্ছে তিন ধরনের, প্লেন, টুইল এবং শাটিন, মানে তিনটা চ্যাপ্টার আমরা পড়বো। এখন আমরা প্লেন উইভ চ্যাপ্টারটা পড়ছি। এখানে প্লেন উইভ পড়লাম, এবার প্লেন উইভের ডেরিভেটিভস পড়বো। প্লেন উইভের ডেরিভেটিভস হয় দুইটা। আবার টুইলে যখন যাব, টুইল যেটা আছে সেটাকে ভিত্তি করে আরো 11 ধরনের, 10-11 ধরনের ডিজাইন করা যায়, তো সেগুলোকে বলা হয় ডেরিভেটিভস অফ টুইল। আবার শার্ডিনের ক্ষেত্রেও শার্ডিন যে কনসেপ্টটা আছে বা মূল ফাউন্ডেশন ভিত্তি আছে, সেই ভিত্তিটাকে কাজে লাগিয়ে আরো 3 ধরনের ডিজাইন করা যায়, তখন সেইগুলোকে বলা হয় ডেরিভেটিভস অফ শার্টিন। তো আমরা প্লেনের ডেরিভেটিভস পাবো হচ্ছে দুইটা। আগে নামগুলো একটু জেনে নাও, তারপরে বুঝবা। রিব, আর একটা নাম হচ্ছে ম্যাট বা বাস্কেট। তাহলে প্লেনের ডেরিভেটিভস পেলাম হচ্ছে দুইটা, রিব আর হচ্ছে ম্যাট এবং বাস্কেট। তো কেমন ব্যাপারটা আমি একটু বলে দিই, তারপরে আমি ক্লাসিফিকেশনে যাই, তাহলে বুঝতে পারবা। যেমন প্লেনের ভিত্তিটা কি, এই এই যে দেখো, প্লেনের ভিত্তিটা কি, একটা আপ হয় একটা ডাউন হয়, একটা ডাউন হয় একটা আপ হয়। এখন এই যে আপ ডাউনের যে জায়গাটা আছে, মানে একটা ইয়ার্ন আপ হইলো, সেটা না হয়ে এই যে আপ ডাউনই আমি রাখবো, কিন্তু সেখানে যদি বেশি সংখ্যক ইয়ার্নকে একসাথে আপ করি এবং কম সংখ্যক ইয়ার্নকে ডাউন করি, তাহলে কিন্তু ওই ভিত্তিটা একই থাকলো, কিন্তু আমার ডিজাইনটা তখন অন্য একটা নাম পাবে। যেমন মনে করো এখানে আমি ওই আপ ডাউন কনসেপ্টটাকে ঠিক রাখবো। এই যে আপ করব না, আমি আপ করার সময় একটা না, দুইটা না, তিনটা সুতাকে একসাথে আপ করব। আর যখন ডাউন করব তখন দুইটা সুতাকে একসাথে ডাউন করলাম। ঠিক আছে, এই তিনটা মিলে একসাথে আপ, দুইটা মিলে একসাথে ডাউন। তাহলে বিপরীত পাশে যেহেতু এখানে আপ আছে, তাহলে আমার এখানে তো ডাউন হইতেই হবে। আর এখানে যেহেতু ডাউন আছে, তার পাশে তো আপ হওয়াই লাগবে। এই আপ, এই ডাউন। তাহলে এটার কনসেপ্টটা কি, এখন প্লেনের কনসেপ্টে আমরা আঁকলাম না? প্লেনে কি এরকম হয় না যে একসাথে আপ হয়, তারপর ডাউন হয়, নিচে ডাউন হয়, উপরে আবার আপ হয়? ওই একই কনসেপ্টকে আমরা কাজে লাগাইলাম, কাজে লাগিয়ে একটা নতুন ডিজাইন কিন্তু করে ফেললাম, সেটাকে বলা হচ্ছে প্লেনের একটা ডেরিভেটিভস, আর এই ডিজাইনটার নাম হচ্ছে রিব। যে দেখো, এখানেও কিন্তু তুমি ওই ওই একই রকম ঘটনাই দেখতে পাচ্ছ কাপড়টার মধ্যে, যে সবুজ সুতা, লাল সুতা, লাল সবুজ, লাল সবুজ, এই কম্বিনেশন আছে ঠিকই, বাট কম্বিনেশন করতে গিয়ে একটা লম্বা লম্বা লাইন তৈরি হয়েছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রিব ডিজাইন বা রিব উইভ, যেটা কিনা প্লেনের একটা ডেরিভেটিভস। মানে এটা এই ভার্টিক্যাল ডিরেকশনে বা এরকম লম্বালম্বি দিকেও হতে পারে, আবার হরিজন্টাল দিকেও হতে পারতো। হরিজন্টাল দিকে দিকে হলে সেটাও রিব হইতো। তখন সেটা কেমন হতো? এটা দেখো, আমি আপ দিচ্ছি এদিকে, তিনটাকে আপ দিচ্ছি, তারপরে এদিকে তো ডাউন হবেই, মানে আপের পরে তো এখানে ডাউন হয় নর্মালি, দেখছো একটু আগে প্লেনের কনসেপ্টে তো এটা, যে এখানে আপ হলে তারপর ডাউন হয়, তাহলে তিনটা আপ হলো যেহেতু, উপরে তিনটা ডাউন হলো, তো এই আপের পাশে তো ডাউন হবে, আর এই ডাউনের পাশে কিন্তু আপ হবে, তার মানে এই তিনটা আমার আপ হওয়ার কথা। মানে ওয়ান আপ ওয়ান ডাউন, আবার ওয়ান ডাউন ওয়ান আপ, এই। তো এই যে এটাও কিন্তু কনসেপ্টটা কিন্তু প্লেনেরই, একই কনসেপ্ট, বাট কাপড়টা দেখো, এই যে আপ ডাউন হয়েছে ঠিকই, বাট একদিকে একটু হেলে গেছে, মানে দুই তিনটা ইয়ার্নকে নিয়ে একসাথে আপ হয়েছে, দুই তিনটা ইয়ার্নকে নিয়ে একসাথে ডাউন হয়েছে। তো সেই জন্য এটা একটা নতুন ডিজাইন তৈরি করছে, যেটার নাম আমরা বলছি হচ্ছে রিব ডিজাইন। ঠিক আছে, আচ্ছা। এই রিব ডেরিভেটিভ, যে রিবটার কথা বললাম, এটা কি বুঝতে পারছো তোমরা? হুম, কথা বলো তো, তোমরা কি আসো? জি স্যার। জি স্যার। অনলাইনে তো মনে হয় মাঝে মাঝে তোমরা আসো কিনা। আচ্ছা, এরপরে আমি যদি এই আপটা একটা গুচ্ছ করে করতাম, এরকম একটা না করে এরকম গুচ্ছ, এক গুচ্ছ ইয়ার্নকে মিলে একটা আপ মনে করলাম, যে এই 9টা ইয়ার্ন মিলে একটা আপ হলো, তারপরে এই যে উপরে এই 9টা মিলে মিলে ডাউন হলো। তো এখানে যদি আপ হয়, প্লেনের ভিত্তিটা কি, এদিকে ডাউন হয়, আর এদিকে ডাউন আছে যেহেতু, এখানে আপ হয়, মানে কোনাকুনি একটু আপ হয় না? তাহলে আমরা ওয়ান আপ ওয়ান ডাউন প্রিন্সিপলে এইরকম একটা ডিজাইন আঁকলাম।
ফর্মুলা এবার কি হলো? ছয় হবে স্যার, উপরে স্যার 6 হবে। ও সরি, হ্যাঁ। তাহলে এটাও কিন্তু ওই আমাদের আগের ওই প্রিন্সিপালকেই রাখলো, অর্থাৎ ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওই প্রিন্সিপালেই আছে কিন্তু। কিন্তু হইলো কি, ওই যে আপ হওয়ার সময় তিনজন মিলে একসাথে আপ হলো, ডাউন হওয়ার সময়ও তিনজন মিলে একসাথে আপ হলো। এরকম একাধিক ইয়ার্ন যদি একসাথে মিলে এরকম আপ ডাউন হয়, প্লেনের প্রিন্সিপালটা ঠিক রাখে, তখন সেটাকে বলা হয় ম্যাট বা বাস্কেট ওয়েভ। এটা হচ্ছে প্লেনের একটা ডেরিভেটিভস। আচ্ছা, তো এই ডেরিভেটিভস গুলোর মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন রিপটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হচ্ছে ওয়ার্প ট্রিপ আর হচ্ছে ওয়েভ ট্রিপ। এখন কোনটা ওয়ার্প ট্রিপ কোনটা ওয়েভ ওয়েভ ট্রিপ, এটা কি তোমরা বুঝতে পারছো? ওয়ার্প ডিরেকশনে ধ্রুপদী হয়, মানে আমি যে তোমাদেরকে দুইটা রিপ এঁকে দেখালাম, প্রথমে যেটা আঁকছি সেটা কোন ডিরেকশনে ছিল? স্যার ওটা Warp ওয়ার্প direction. ওয়ার্প হবে Warp স্যার, আর direction. পরেরটা হচ্ছে ওয়েভ। এখন এই ওয়ার্পের মধ্যেও কিন্তু রেগুলার ইরেগুলার হতে পারে। সেটা কিরকম? আরেকটা হতে পারে ইরেগুলার। পার্থক্য হচ্ছে সংখ্যাগুলা মিল থাকা, অর্থাৎ আসি লিখে আসি। তাহলে রিবের সবগুলা ক্লাসিফিকেশন আমরা পেয়ে গেলাম, ম্যাটে একটু পরে আসছি। তো রিবের জন্য হচ্ছে রেগুলার ইরেগুলার। রেগুলার মানে হচ্ছে যদি আমার সংখ্যাটা, একটু আগে যে আমি এই যে রিপ করলাম, রিপ করার সময় প্রথমে খেয়াল করছো কিনা তোমরা, তিনটা আপ ছিল, দুইটা ডাউন ছিল। হ্যাঁ, প্রথম ডিজাইনটা কিন্তু এরকম ছিল। এরকম ছিল, হ্যাঁ। তো এটা তো ওয়ার্প ট্রিপ আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটা ওয়ার্প ট্রিপ আমরা বুঝতেই পারছি, যে ওয়ার্প ডিরেকশনে যেহেতু এটা আমরা আঁকলাম। তো এই ওয়ার্প ট্রিপটা রেগুলার ইরেগুলার কখন হবে সেটা কিভাবে বুঝবো? যদি আমার এই সংখ্যাগুলো সমান হয়, এটা একটা 3 আপ 2 ডাউন, এটা কিন্তু তখন রেগুলার হলো না, এটা ইরেগুলার ওয়ার্প ট্রিপ হলো। যদি এরকম হতো 2 আপ 2 ডাউন, তখন এটা হতো রেগুলার ওয়ার্প ট্রিপ। আবার যদি এরকম হতো 3/3, 4/4, 5/5, সংখ্যাগুলো যদি ইকুয়াল হয়, তখন সেটা হয় রেগুলার রিপ। তো ওয়ার্প ডিরেকশন হলো ওয়ার্প ট্রিপ, ওয়েভ ডিরেকশন হলো ওয়েভ ট্রিপ। আর ওয়েভটা তো সেম, বুঝতেই পারছো যে তাহলে ওয়েভ ডিরেকশনের ক্ষেত্রে আমাদের একইভাবে হবে, মানে 3 আপ 3 ডাউন যদি হয়, তখন সেটা হবে রেগুলার ওয়েভ ট্রিপ। আর 3 আপ 3 ডাউন, মানে 2 আপ 3 ডাউন, 3 আপ 4 ডাউন, 3 আপ 7 ডাউন, এরকম যদি হয় তখন সেটা হবে ইরেগুলার ওয়েভ ট্রিপ। তাহলে ডেরিভেটিভস মধ্যে, প্লেনের মধ্যে ডেরিভেটিভ হচ্ছে রিপ। রিপের হচ্ছে দুই ধরনের, ওয়ার্প ট্রিপ, ওয়েভ ট্রিপ। ওয়ার্পটা রেগুলার ইরেগুলার হতে পারে, ওয়েভটাও রেগুলার এবং ইরেগুলার হতে পারে। এখন তোমরা বলো যে একটা রিপ ডিজাইন আঁকতে গেলে মিনিমাম আমার কয়টা ঘর দরকার হবে? যেমন আমরা প্লেনের ক্ষেত্রে বলছিলাম যে 4টা ঘর হলেই আমরা একটা প্লেন ডিজাইন আঁকতে পারবো। এখন সর্বনিম্ন কয়টা ঘর হলে আমি একটা রিপ ডিজাইন আঁকতে পারবো? 8টা স্যার। 6টা স্যার, 6টা। সেটা মানে কোন দিকে কয়টা, ওয়ার্পে কয়টা, ওয়েভটে কয়টা? স্যার ওয়েভটে হচ্ছে যে 2টা, ওয়ার্প স্যার ওয়ার্পে 2টা, ওয়েভটে হচ্ছে যে 6টা আর কি। স্যার 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 3টা হবে আর কি স্যার, 3টা আর হচ্ছে উপর দিকে 2টা, তাহলে হবে স্যার। এরকম? জি স্যার।
তাহলে এটা হচ্ছে মিনিমাম রিপিট সাইজ। হ্যাঁ, এটা মনে রাখবা যে একটা রিপ ডিজাইনের জন্য মিনিমাম রিপিট সাইজ হচ্ছে হয় 2/3 অথবা 3/2, দুইটা যে কোনো একটা। আচ্ছা, আমার একটা জরুরি কল আসছে, একটু দাঁড়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু দেখো তাহলে। যদি তোমাকে বলা হয়, আমরা প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে ওই ডিজাইনটা আঁকতে মিনিমাম কয় ঘর দরকার হয় সেটা, তারপরে হচ্ছে ওই ডিজাইনের ডেরিভেটিভস গুলো শিখবো, ড্রাফটিং লিফটিং সহ। তো এখানে এই যে এটাকে আমরা কি বলবো, এই যে এটাকে আমি বলতেছি যে 3টা ঘর বা 2টা ঘর এরকম 6টা ঘর হলে আমি একটা রিব আঁকতে পারবো। তাহলে একটা ওয়ার্প রিব আঁকার জন্য মিনিমাম রিপিট সাইজ হইতে হবে 2/3, 2x3। 2x3 মানে হচ্ছে এই আমার ওয়ার্পের ঘর হচ্ছে 2টা, ওয়েফটে ঘর হচ্ছে 3টা। আর একটা ওয়েভ ট্রিপ আঁকতে গেলে আমার মিনিমাম রিপিট সাইজ হবে হচ্ছে 3x2। এই তাহলে আমরা মিনিমাম রিপিট সাইজটা বুঝে গেলাম। রিপ কি বুঝলাম, রিপ হচ্ছে একটা প্লেনের ডেরিভেটিভস। সেক্ষেত্রে ওয়ার্প ট্রিপ বুঝলাম, ওয়েভ ট্রিপ বুঝলাম। আর ওয়ার্প ট্রিপের মিনিমাম রিপিট সাইজ হচ্ছে 2/3 আর ওয়েভ ট্রিপের হচ্ছে 3/2। আচ্ছা, একটা রেগুলার যদি ওয়ার্প ট্রিপ আঁকতে চাই তাহলে আমার রিপিট সাইজ কত হইতে হবে মিনিমাম? স্যার 4টা বানাইতে হবে আর কি স্যার, ওই যে 3টা আছে না এখানে আরেকটা 2x4 স্যার। জি স্যার। তাহলে একটা রেগুলার ওয়ার্প ট্রিপের জন্য রিপিট সাইজ হবে হচ্ছে মিনিমাম 2x4। একটা ইরেগুলারের জন্য হবে ওই প্রথম যেটা আঁকছিলাম 2x3 স্যার। 2x3 যেটা প্রথমে যেটা আঁকছিলাম সেটা দিয়ে হয়ে যাবে 2x3। এরপর হচ্ছে ওয়েভ ট্রিপের ক্ষেত্রে রেগুলারটাতে কত হবে? 4x2 তাই না? 4x2 স্যার। আর ইরেগুলারটা হবে কত? 3x2। 3x2। এখন ডিজাইন যে আমরা আঁকবো, পরীক্ষায় আসবে ডিজাইন, পরীক্ষায় আসবে যে ইরেগুলার ওয়েভ ট্রিপ আঁকো, তাহলে তুমি তোমার স্বাধীন মতো আঁকতে পারবা। তাহলে তুমি যদি তোমাকে যদি বলা হয় যে ইরেগুলার ওয়েভ ট্রিপ আঁকো, তাহলে তুমি কি আঁকবা? এরকম মানে ওয়েভের দিকে নিবা, নিয়ে ইরেগুলার তো যে কোনো 2-3 হতে পারে অথবা 2-4-5 হতে পারে, এরকম হতে পারে। তাহলে এরকম 2-5 নিয়ে তুমি একটা ইরেগুলার ওয়েভ ট্রিপ আঁকতে পারবা। সেটা কিরকম? ধরো 2 আপ 3 ডাউন হতে পারে। এই তো এখন এটার নামটা কি? এই যে ডিজাইনটা আমি আঁকলাম, এখন এটার নামটা কি? এটার নাম হবে, আমরা প্রথমে ওটার নাম দিয়েছিলাম, ওইটার নাম ছিল 1/1 প্লেন, আর এটার নাম হচ্ছে 2x3 স্যার। 2/3। হ্যাঁ, 2/3 না, শুধু 2/3 ওয়েভ ট্রিপ। ওয়েভ ট্রিপ জি। যদি ওয়েভ না বোঝা যায় তাহলে কিন্তু 2/3 রিপ কিন্তু এটাও হইতে পারে, মানে লম্বা দিকেও 2/3 রিপ হইতে পারে। এখন বলা হয় যদি যে একটা রেগুলার ওয়ার্প রিপ আঁকো অথবা 2/2 একটা রিপ আঁকো ওয়ার্প রিপ, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2/2 রিপ আঁকতে হবে এইভাবে। এই যে 2/2 একটা ওয়ার্প রিপ হবে এরকম। তাহলে এই যে ডিজাইনটা আঁকলাম এটার নাম কি? নাম কি হবে? 2x2 ওয়ার্প ট্রিপ স্যার। যাক, এটা একটা ছোট হাতের অক্ষর হয়ে গেছে, একই রকম করে দিচ্ছি। এই তো এই হচ্ছে বিষয়, কিন্তু এখানে খেয়াল করার যে বিষয়টা সেটা অনেকে ভুল করে, এই জায়গাটা আমি একটু ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্যাপারটা সহজ, কিন্তু এই যে যখন আমরা বাই দিই 1/1, 2/3, 2/2, তখন বাই দ্বারা কিন্তু আমরা রিপিট সাইজকে বুঝি না, বাই দ্বারা আমরা আপ ডাউন কে বুঝি। এই 2/2 মানে বুঝি হচ্ছে 2 আপ 2 ডাউন, মানে আমার কনস্ট্রাকশন যে প্রিন্সিপাল আছে, কনস্ট্রাকশনের মূলনীতিতে 2/2 আছে। আর ওয়েভ ট্রিপ যখন আমি আঁকলাম, আমার 2/3 মানে হচ্ছে 2 আপ 3 ডাউন, আমার মূলনীতিটা ছিল 2টা আপ তারপর 3টা ডাউন, তারপর 3টা আপ 2টা ডাউন, এইভাবে। তো এই নীতির উপর ভিত্তি করে নামকরণটা হয়। এখন পরীক্ষাতে দুই ভাবেই আসে,
পরীক্ষাতে এভাবেও আসে যে মনে করো 3 ইন্টু বা ধরো 2 ইন্টু 8 রিব, এটা আঁকো। এখন তোমাকে যদি পরীক্ষায় এটা আঁকতে বলে তখন তুমি কি আঁকবা বলো তো? স্যার তখন হচ্ছে ওই যে ওয়ার্ফ হবে দুইটা, ওয়েফট হবে 8। ওয়েবটা বা 8টা, জি স্যার। হ্যাঁ, ওয়ার্পের যখন গুণ চিহ্ন আসে, হ্যাঁ আমাদের সামনে যখন গুণ চিহ্ন আসে, তখন গুণ ওয়ার্ফ আর ওয়েফটের চিহ্নগুলো সংখ্যা। আমাদেরকে রিপিটের মধ্যে সেলের সংখ্যা বোঝায়। ওয়ার্পে কয়টা ইয়ার্ন আছে, ওয়েফটে কয়টা ইয়ার্ন আছে। তবে ওয়ার্পে 2টা ইয়ার্ন আছে, ওয়েফটে 8টা ইয়ার্ন আছে। এবং অনেকে করে কি যে 2/2 গুণ 8 রিপ যখন আঁকতে বলে তখন তারা 2/8 মানে এটা এরকম একটা ওয়েভ ট্রিপ আঁকা শুরু করে। এটা করা যাবে না। আবার যখন এটা করে মানে 2/3 ওয়েভ ট্রিপ আঁকতে বলে তখন আবার 2 ঘর আর 3 ঘর নেয়, মানে 2টা ঘর নেয় ওয়ার্পে, ওয়েভটে 3টা ঘর নেয়, নিয়ে একটা রিপ আঁকে। এটা যেমন ভুল, ওখানে এই কাজটা করা, আবার এখানে ওই কাজটা করাও কিন্তু ভুল। সুতরাং বাই দ্বারা আমরা বুঝি হচ্ছে আপ ডাউনের পরিমাণটা, আর গুণ চিহ্ন দ্বারা বুঝি হচ্ছে রিপিটের মধ্যে সেলের সংখ্যা। তো তোমাদেরকে পরীক্ষায় সেলের সংখ্যা দিয়ে যদি আসে তুমি বুঝো তোমার স্বাধীনতা আছে। অর্থাৎ 2 ইন্টু 8 মানে হচ্ছে তুমি ওয়ার্পে 2টা ঘর নিবা, ওয়েভটে 8টা ঘর নিবা। এবার এখানে যদি তোমাকে রেগুলার বলে রেগুলার, ইরেগুলার বলে ইরেগুলার, তুমি আগে ঘরগুলো নিয়ে নিবা। এই যে আমার ঘর হচ্ছে এইটুকু, ঘর হচ্ছে এগুলা। এবার এখানে আমি চাইলে কিন্তু রেগুলারও আঁকতে পারবো, ইরেগুলারও আঁকতে পারবো। 2/8 রেগুলার যদি হয় তাহলে আমি 4/4 করবো, মানে 4/4 রিব আঁকবো, ওয়ার্প রিব। আর যদি ইরেগুলার বলে তাহলে আমি 5/3 করতে পারি, 6/2 করতে পারি, 2/6 করতে পারি, 3/5 করতে পারি, 1/7, 7/1, যে কোনো একটা করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তাহলে ডেরিভেটিভস এর মধ্যে রিবের ডেরিভেটিভসটা আমরা মানে শেষ করলাম। যে এখানে যদি ডিজাইন আসে পরীক্ষাতে তাহলে তোমরা পারবা যে রিবের যে কোনো ডিজাইন, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবা সেখানে ডিজাইন আসে 2/4 রিব আঁকো, অথবা শুধু বলে দেয় যে একটা ইরেগুলার ওয়ার্প রিব আঁকো, একটা রেগুলার ওয়েফট রিব আঁকো। তো ওয়েফট শব্দটা, রেগুলার ইরেগুলার শব্দটাকে ভালো করে খেয়াল করে তারপরে আঁকবা। ওয়ার্প রিব আসছে পরীক্ষায়, তুমি ওয়েফট রিব এঁকে দিলা, সেটা যেমন হবে না। আবার ওই যে সেল সংখ্যা যদি দিয়ে পরীক্ষায় আসে তাহলে বাই দিয়ে করলেও হবে না, বাই দিয়ে সেল, এগুলো বিষয়গুলো যেগুলো বললাম এগুলো মাথায় রেখে রাখতে হবে। আচ্ছা, ম্যাট বা বাস্কেট। তো বাস্কেটটা কি ধরনের ডিজাইন সেটা তো আমরা বুঝতেই পারছি, যে যেখানে অনেকগুলা সেল একসাথে মিলে একটা আপ হবে, অনেকগুলা সেল একসাথে মিলে ডাউন হবে, এরকম একটা কম্বিনেশন আমাদেরকে এনে দিবে। তো বাস্কেটের ক্ষেত্রে ডেরিভেটিভস হচ্ছে 4টা। এটাও রেগুলার ইরেগুলার হতে পারে, রেগুলার, ইরেগুলার, তারপর হচ্ছে স্টিচ, ফেন্সি। 4 ধরনের মূলত বাস্কেট হয় আমাদের এখানে। আচ্ছা, আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে তোমাদেরকে যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম সেটাই ছিল একটা রেগুলার বাস্কেট। তো আমি ওইরকমই একটা আঁকি, আর ছোট আঁকি, একেবারে ছোট আঁকি। আচ্ছা, বাস্কেটে মিনিমাম উইডথটা কত, মিনিমাম রিপিট সাইজ কত হবে? 4x4 হবে। 4x3 করলেও কিন্তু হবে। হ্যাঁ, কিভাবে দেখো, এখানে যদি আমি একটা স্যার কমন চলে আসবে, বুঝতে পারছি। এই 4টাকে মিলে একটা গ্রুপ করি, এগুলো সবগুলো মিলে আপ হলো, উপরে ডাউন হলো, আর নিচে হচ্ছে যে এখানে একটা ডাউন, এভাবেও কিন্তু হতে পারে। হ্যাঁ, একেবারে কমের মধ্যে করতে চাইলে। তাহলে এটাও কিন্তু একটা বাস্কেট। বাস্কেট কেন? এটাতে কিন্তু ওই প্রিন্সিপালটা আছে, এই যে কাপড়টা এরকম হবে দেখতেছো, সবুজগুলো হচ্ছে ওয়ারপিয়ান, লালগুলো ওয়েফটিয়ান। তো এই যে ওয়ান আপ ওয়ান ডাউন মেকানিজম কিন্তু ঠিকই আছে, বাট এই মেকানিজমের মধ্যে একটা গ্রুপ অফ ইয়ার্ন একসাথে আপ একসাথে ডাউন, সেজন্য এটা হচ্ছে বাস্কেট বা ম্যাট। তো মিনিমাম রিপিট সাইজ একটা বাস্কেট আঁকার জন্য সেটা হচ্ছে 3/3, 3x3 আর কি, 3x3। তো এখানে আমি যদি রেগুলারের কথা বলি তাহলে হচ্ছে সংখ্যাগুলো সমান থাকবে। যেমন স্যার এটা ইরেগুলার না স্যার? হ্যাঁ, এটা একটা ইরেগুলার বাস্কেট। রেগুলার হচ্ছে আমার এই এই পাশে কর্নারের সেলগুলো, ওই পাশে কর্নারের সেলের সংখ্যাগুলো সমান হবে। এখানে 2 আপ ছিল না, 2 আপ
ওয়ান ডাউন হয়ে গেছে, টু আপ টু ডাউন যদি হতো তখন সেটা একটা রেগুলার বাস্কেট হতো। জি স্যার। সেটা হচ্ছে এরকম। আমি 4 এবং 4 রিপিটের মধ্যে নিলাম, এটা একটা রেগুলার বাস্কেট। তাহলে প্রথম 4টা সেল টু আপ, তারপর হচ্ছে টু ডাউন, এটা একটা রেগুলার বাস্কেট। আরো রেগুলার বাস্কেট কি কি রিপিটের মধ্যে হতে পারে? এটার নাম কি বলতো? এটার নাম হবে হচ্ছে 4/4 স্যার। না, এই যে একটু আগে কি বললাম, ও সরি স্যার, 2/2 স্যার। দুইটা আপ হয়েছে, হ্যাঁ, তারপর দুইটা জি ডাউন। স্যার, 2/2 স্যার। আচ্ছা, 2/2 যদি আমি বাস্কেটের ক্ষেত্রে লিখি তাহলে রেগুলার কথাটা না লিখলেও বোঝা যায় যে এটা একটা রেগুলার বাস্কেট। ঠিক আছে, আমি রেগুলার লিখতেও পারি, নাও লিখতে পারি। তারপরে এই যে রিবের ক্ষেত্রেও 2/3 যখন আমি লিখবো তখন ওয়েফটের পরে ইরেগুলার রিব কথাটা লিখলেও ব্র্যাকেটে হবে, না লিখলেও সমস্যা নেই, কারণ 2/3 মানেই আমি বুঝি রিব। আর 2/2 যখন ওয়ার্প রিব আঁকলাম তখন এটা রেগুলার ওয়ার্প রিব, সেটা বোঝা যাচ্ছে, ব্র্যাকেটে রেগুলার লিখলেও হবে, না লিখলেও হবে। তো এখানেও একই বিষয়, 2/2 বাস্কেট মানেই হচ্ছে এটা একটা রেগুলার বাস্কেট, এটা নামটা। আর এটা 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 রিপিটের সংখ্যা যদি আমরা দেখি তাহলে 4 × 4 সেল লাগতেছে এটাতে। আর কত কত নামে বা কি কি বাস্কেট রেগুলার হবে বলতো? কয়েকটা উদাহরণ, রেগুলার বাস্কেটের কয়েকটা উদাহরণ দাও। 3/3। 3/3, 4/4, 5/5, 6/6, এভাবে করে যতগুলো হবে সবই হবে রেগুলার। রেগুলার বাস্কেট। আর ইরেগুলার তো কোনো লিমিট নাই, 4/3 হতে পারে, 4/1 হতে পারে, 4/2 হতে পারে। 3/2 বাস্কেট এরকম 2/1 স্যার। 2/1 রেগুলার হতে পারে। তাহলে আমরা একটা ইরেগুলার বাস্কেট আঁকি, কত আঁকবো বলো? দেখার জন্য আর কি 3/2 আঁকি, হ্যাঁ। এই ডিজাইনটার নাম কি? 3/2 বাস্কেট। 3/2 basket. 3/2 ইরেগুলার বাস্কেট, Irregular basket, 3/2 irregular। বাস্কেট। এই কাপড়টা দেখতে হবে এরকম। এখানে প্লেনের মূলনীতি ঠিক হবে, থাকবে, কিন্তু একটা সেল বড় হবে, একটা সেল ছোট হবে, ওই যে 3/2 হওয়ার কারণে, ইরেগুলার হওয়ার কারণে। আর রেগুলার বাস্কেট গুলো তো রেগুলার শেপ শু করবি, একেবারে ওই যে দাবা ঘরের এই সেই আকৃতির মতোই। তাহলে আমরা এই যে রেগুলার বাস্কেট, ইরেগুলার বাস্কেট দুটা বুঝলাম। এরপরে হচ্ছে স্টিচ বাস্কেট। স্যার আমার একটা স্যার প্রশ্ন আছে এখানে। হ্যাঁ। স্যার এখানে একটা স্যার এখানে দেখতেছি যে স্যার এখানে যে রেগুলার বা যে মানে বাস্কেটে আপনার ড্রাফটিংটা হচ্ছে আপনার মানে পয়েন্ট ড্রাফট করতেছে, কারণ এখানে তিনটা আমার কমন আছে, বাট আলাদা আলাদা হিল এটা নিচ্ছে কেন স্যার? এখানে বইতে দেখতেছি। বুঝি নাই তিনটা। স্যার যে ড্রাফটিং যে প্ল্যানটা আর কি, ড্রাফটিং প্ল্যানে দেখতেছি হচ্ছে যে এখানে প্রথম যে মানে প্রথম যে বাম পাশে হচ্ছে যে তিনটা আপ আছে বা হচ্ছে তিনটা হচ্ছে কমন আছে, তো তিনটা কমন থাকা সত্ত্বেও স্যার আমি আলাদা আলাদা হিল দিয়ে এখানে নিচ্ছি স্যার, এটা মানে কেন হচ্ছে বইতে দেখাচ্ছে স্যার? না, এটা আমাকে আলাদা হিল ফ্রেম লাগবে না তো, আমি এটাকে দুইটা হিল ফ্রেম দিয়ে করতে পারবো। আলাদা নিবে কখন? যদি এখানে ইয়ানের ডেনসিটি বেশি হয়। মনে করো আমার তো জানা নাই এখানে আমি এখানে বেশি উইথের এবং হাই ডেনসিটির কাপড় বানাচ্ছি কিনা। যদি বানাই তাহলে তিনটাকে আলাদা তিনটা হিল ফ্রেমে নিব, আর যদি না বানাই তাহলে আমি এই তিনটাকে একটাতে নিব আর এই দুইটাতে একটাতে নিব। আমার দুইটা হিল ফ্রেম দিয়ে এটা হয়ে যাবে। মানে ইচ্ছা অনুযায়ী করা যাবে। ইচ্ছা ওই যে এন্ড ইউজের উপর, আমার যদি এন্ড ইউজ জানা থাকে, আমাদের তো এখন আমাদের নর্মাল সেন্সে মনে করো আমরা এখন মনে করে নিচ্ছি যে 1 গজ উইথের কাপড় বোনা হবে, তো তখন আমাদের আর ওই অত ডিপে চিন্তা করার দরকার নাই, আমরা শুধু সিম্পলি চিন্তা করব যে আমার কোনোভাবে এই কাপড়টা বুনে তো দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাই করব যে এখানে দুইটা হিল ফ্রেম দিয়ে কাজ শেষ করে দিব। বইয়ে যদি ওই তিনটা দিয়ে থাকে
তিনটা দিচ্ছে হচ্ছে ওই ওই কথা চিন্তা করে যে এখানে সুতার সংখ্যা হয়তো বা বেশি। আচ্ছা স্যার ইরেগুলারে কি ওয়ার্পার ওয়েফটের সেল সংখ্যা সমান হতে পারে? ইরেগুলারে ওয়ার্পার ওয়েফটের সেল সংখ্যা না, এই যে আপ ডাউনের সংখ্যা সমান না হলেই সেটা ইরেগুলার। যেমন আমি 3/2 আঁকলাম, তখন সেটা এমনিতে ইরেগুলার হয়ে গেল। 2/3 হলেও ইরেগুলার, 2/4 হলেও ইরেগুলার। আচ্ছা, বেজোড় সংখ্যার কোনো যখন আমাদের কাছে রেগুলার ইয়ে থাকে বা বেজোড়ের মধ্যে যদি ইরেগুলারও থাকে, তখন সেখানে আমরা স্টিচ করতে পারি। সেটা কিভাবে একটু দেখো। এটার নাম কি বলো তো? 3/3 স্যার, 3/3. 3/3 রেগুলার বাস্কেট স্যার। রেগুলার ম্যাথ। Regular basket. এখানে এই যে নিচে যে সেলটা আছে, যেগুলো সবগুলো আপ হলো, এদের একটা মিড পয়েন্ট আছে, তাই না? এই যে এদের জি স্যার, এদের মিড পয়েন্ট কোনটা? এটা না? জি স্যার। এটাকে যদি আমি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে যদি এটাকে এখানে নিয়ে আসি, আবার এই যে এটারও একটা মিড পয়েন্ট আছে, সেটা ওকে বাদ কোনটা? দিয়ে ওই পাশে নিয়ে যাও স্যার। এটা। এটাকে বাদ দিয়ে যদি আমি এখানে নিয়ে আসি, তখন সেটা একটা স্টিচ আকৃতি দিবে, মানে সেলাইয়ের মতো। সেলাই যেরকম সুতা উঠে নামে উঠে নামে, এতক্ষণ যেটা ঘটছিল যে সবগুলো একসাথে উঠতেছিল, সবগুলো একসাথে নামতেছিল। এই 9টা সেলের মধ্যে কারো কোনো ইন্টারলেসমেন্ট ছিল না, মানে আপ ডাউন ছিল না সুতার, সবগুলো ইয়ানি ভেসে ছিল, হয় উপরে অথবা নিচে, মানে হয় ওয়ারপিয়ান উপরে বা নিচে। যেমন এই সবগুলোতে এই 9টা সুতার মধ্যেই শুধু আমি ওয়ারপিয়ান দেখতে পাচ্ছিলাম, ওয়েফটেন গুলো পিছনে ছিল। এর মধ্যে কোনো স্টিচিং হয় নাই বা বাইন্ডিং হয় নাই বা ইন্টারলেসমেন্ট হয় নাই। আর এখানে একই, সবগুলো ওয়ারপিয়ান দেখা যাচ্ছিল, আর এখানে সবগুলো ওয়েফটিয়ান দেখতে পাচ্ছিলাম, কোনো ওয়ারপিয়ান দেখতে পাচ্ছিলাম না। ওয়ারপিয়ানের সাথে ওয়েফটিয়ানের কোনো ইন্টারলেসমেন্টই হচ্ছিল না, মানে কোনো স্টিচিং হচ্ছিল না বা বাইন্ডিং হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে সবগুলো আপের মধ্যে একটা ডাউন দেওয়ার মানে কি? মানে হচ্ছে এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে, এই সুতাটা এখানে আপ ছিল, এখানে ডাউন হয়ে আবার আপ হয়েছে। আবার এই ওয়েফটিয়ানটা কথা চিন্তা করো, আপ ছিল, এখানে ডাউন হয়ে আবার আপ হয়েছে। তার মানে মিডল পয়েন্টে একটা ইন্টারলেসমেন্ট থাকার উদ্দেশ্য হচ্ছে এই ওয়ারপিয়ান গুলা, মিডলের যে দুইটা ইয়ার্ন আছে ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ান, এরা ইন্টারলেসমেন্ট করলো, স্টিচ করলো, মানে ওঠানামা করলো, বাইন্ডিং করলো। তো এইখানেও সবগুলো ডাউনের মধ্যে একটা আপ দিলাম, মানে কি এখানে একটা স্টিচিং হলো, ইন্টারলেসমেন্ট হলো। সবগুলো আপের মধ্যে একটা ডাউন, আর সবগুলো ডাউনের মধ্যে একটা আপ। এইরকম বাস্কেটটাকে বলা হয় স্টিচ বাস্কেট। এবং তোমরা কাপড়ের দিকে যদি তাকাও ডান পাশে, তাহলে দেখো ঘটনাটা তাই ঘটছে। একটু আগে যেরকম সবগুলো আপ ছিল, সবগুলো ডাউন ছিল, এরকম না হয়ে সেলাইয়ের মতো হচ্ছে, কিন্তু মানে ইন্টারলেসমেন্ট বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে, এখানে ইন্টারলেসমেন্ট গুলো থাকার কারণে এখানে স্টিচিং ফর্ম করছে, বা ইন্টারলেসমেন্টের জন্য এটা স্টিচ আকৃতি দেখা যাচ্ছে। তো এই জন্য সেটাকে বলা হয় স্টিচ বাস্কেট। স্যার এখানে তাহলে ড্র্যাপটা বা ড্র্যাপ যে এই আটা হয় ফিচারটা আর কি, তাহলে স্যার এখানে এটা কেমন স্যার ইফেক্ট এখানে আসবে স্যার ফ্যাব্রিক ড্র্যাপে? ড্রেপ ইফেক্ট, জি স্যার। ড্রেপ ইফেক্টের সাথে তো কি ইয়ের মানে এমনিতে কাপড়ের কোনো মানে সম্পর্ক? স্ট্রাকচারের মানে এরকম স্ট্রাকচার চেঞ্জের ফলে তো আপনার ড্রেপে মানে এরকম চেঞ্জ কি রকম হবে সেটা জানতে চাচ্ছি। ড্রেপ বলতে কি বুঝো বলো তো? স্যার ড্রেপটা হচ্ছে আপনার কোনো একটা এরকম বস্তুর উপর বা সেটা আপনার ভাঁজ হয়ে থাকার যে প্রবণতা আর কি। হুম, এখন এই ড্রেপ বিহেভিয়ার যেটা, ইন্টারলেসমেন্ট যদি বেশি হয়, নর্মালি কাপড়ের ফার্মনেস বেড়ে যায়। কাপড় যত ইন্টারলেসমেন্ট হয় তত বেশি শক্ত হয়, কাপড়টা মজবুত হয়, দৃঢ় হয়, ওই কাপড়টাকে বাঁকানো কষ্ট হয়। তো তাহলে ড্রেপ কমে যাবে। যদিও এটার সাথে ডিরেক্টলি, মানে শুধুমাত্র এই ইন্টারলেসমেন্টের জন্য ড্রেপের সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। ড্রেপের সাথে অন্যান্য আরো কিছু ফ্যাক্টর জড়িত। হ্যাঁ, ফাইবার কম্পোজিশন, কোন ফাইবার দিয়ে তৈরি, তারপরে হচ্ছে ডেনসিটি কেমন, ক্রিম কেমন, তারপরে কাপড়ের মধ্যে যে ইয়ার্ন গুলো ইউজ করা হচ্ছে সেই ইয়ার্নের কাউন্ট কেমন। হ্যাঁ, ফাইন ইয়ার্ন হলে ড্রেপ বেশি হয়, কোর্স ইয়ার্ন হলে ড্রেপ কম হয়, ওই ব্যাপারগুলো বেশি জড়িত। হ্যাঁ, এটার জন্য যে একেবারে হাই লেভেলের ড্রেপের পার্থক্য হবে তা না, তবে মার্জিনাল পার্থক্য হবে। স্টিচিং এর কারণে বাইন্ডিং বেশি হবে, ফার্মনেস বেড়ে যাবে কাপড়ের, আর কাপড়ের ফার্মনেস বা স্টিফনেস বেড়ে যাওয়ার কারণে ড্রেপটা একটু একটু কমে যাবে।
স্যার, স্যার, স্যার। তবে এটা একেবারে সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট দিবে না। তো স্টিচ বাস্কেট মানে হচ্ছে, তাহলে আমরা যদি বলি যে স্টিচ বাস্কেট আমি কত রিপিটের মধ্যে আঁকতে পারবো মিনিমাম, এটাই স্যার। এটাই হচ্ছে মিনিমাম। হ্যাঁ, এর চেয়ে নিচে যদি তুমি দিতে চাও মিড পয়েন্ট কি খুঁজে পাবা? না স্যার, Mid point একটা বেজোড় সংখ্যক ইয়া লাগবে কি মিনিমাম। তাহলে স্টিচ বাস্কেট গুলো কিন্তু রেগুলার ইরেগুলার হতে পারে। হ্যাঁ, তো আমার স্টিচ বাস্কেট কত কতর মধ্যে হতে পারে? এই যেমন এটার নাম কি, এটা হচ্ছে 3x3 স্টিচ বাস্কেট। দেখো 3x3 বাস্কেটের সাথে 3x3 স্টিচ বাস্কেটের কোনো পার্থক্য কিন্তু শুধুমাত্র নামে পার্থক্য নেই, নামে ওটাও 3x3 এটাও 3x3। তো 3x3 বাস্কেট ওইটাও এটাও, ওটা হচ্ছে 3x3 রেগুলার বাস্কেট আর এটা হচ্ছে 3x3 স্টিচ বাস্কেট। যখন তুমি স্টিচ কথাটা লিখে দিয়ে দিবা তখন এটা বোঝা যাচ্ছে যে এখানে মাঝখানে স্টিচিং হচ্ছে, স্টিচিং পয়েন্ট আছে। এই আর কি কি রিপিটের মধ্যে বা কি কি মধ্যে আমরা স্টিচ বাস্কেট করতে পারবো বলো তো? আরো কয়েক স্যার সকল 4x4 স্যার। স্টিচ করা যাবে। না না সব বেজরেই পারা যাবে। 5x5 জি তে স্যার, পারবো, 5x3 তে পারবো কি? পারবো স্যার। না পারবো জি স্যার। স্যার, পারবো স্যার। সব 7-3 পারবো না? 7-3 জি স্যার। জি স্যার। এগুলা পারবো। হ্যাঁ, 5x5, 5x3, 7x3 এগুলোর মধ্যে আমরা স্টিচ বাস্কেট আঁকতে পারবো, সম্ভব। তো স্টিচ বাস্কেটের ক্ষেত্রে তাহলে মিনিমাম রিপিট সাইজ হচ্ছে না 6x6, আর এখানে বেজোড় সংখ্যা না হলে স্টিচিং করা যায় না। হ্যাঁ, আপ ডাউনের মধ্যে বেজোড় না হলে। আর ব্যাপারটা হচ্ছে যে এটা রেগুলার হতে পারে, মানে 5x5 আমরা স্টিচ বাস্কেট আঁকতে পারবো, 3x7 এ, 5x3 তে, 3x5 এও কিন্তু আঁকতে পারবো, মানে ইরেগুলারও কিন্তু স্টিচ হয় বা স্টিচিং হতে পারবে বাস্কেটের মধ্যে। এটা একটা বিষয়। আর স্টিচ তো গেল, মিনিমাম রিপিট বলা হইলো, আর হচ্ছে এটা শেষ। এরপর আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে ফেন্সি বাস্কেট। হ্যাঁ, ফেন্সিও একই। এই যে বাস্কেটটা আছে সেটা একটু আগে কেমন ছিল, রেগুলার যখন ছিল তখন এইরকম ছিল, এই তো এরকম ছিল। তো এটাকে আমি যদি একটা ফেন্সি আকৃতি দেই, আগে যে স্টিচ ছিল সেরকম না করে একটা ফেন্সি আকৃতি দিব, কিরকম? এখানে মিড পয়েন্টটাকে আমি শনাক্ত করব, এখানেও আমি মিড পয়েন্টটা শনাক্ত করলাম, এখানেও মিড পয়েন্ট শনাক্ত করলাম, এখানেও মিড পয়েন্ট, আগের মতোই মিড পয়েন্ট শনাক্ত করার পরে আমি এই মিড পয়েন্ট বরাবর একদম সোজা লাইনে এবং উপরে নিচে, মানে ডানে বামে এবং উপরে নিচে আমি মানে উল্টা ডিজাইন করে দিব আর কি। যে এখানে আপ ছিল না সবগুলা, এই মিড পয়েন্টের উপরে নিচে ডানে বামে ডাউন করে দিব, এই মিড পয়েন্টের উপরে নিচে ডানে বামে আপ করে দিব, কারণ এখানে ডাউন আছে, এখানে ডাউন আছে, এই মিড পয়েন্টের উপর নিচে ডানে বামে আপ করব। আর এখানে যেহেতু আপ আছে, এই মিড পয়েন্টের উপর নিচে ডানে বামে ডাউন করে দিব, মানে একটা প্লাস চিহ্ন দিব, প্লাস। হ্যাঁ, তো আমি এখানে একটা প্লাস চিহ্ন দিলে কেমন হবে ব্যাপারটা? এরকম হবে। ঠিক আছে, এটা এখানে একটা প্লাস চিহ্ন যদি আমি দেই তাহলে এটা এরকম হবে। হ্যাঁ, আমি আগে বুঝে নিচ্ছি ব্যাপারটা কি ঘটবে, তারপরে আমি কাজটা কমপ্লিট করতেছি। এই দেখো ওই সবগুলা মিড পয়েন্টে কিন্তু আমি একটা করে প্লাস চিহ্ন আঁকলাম, এই যে এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস, এখানেও প্লাস চিহ্ন। কিন্তু এখানে কি করব আমি? প্লাস চিহ্ন মানে কি, এখানে এইগুলাকে আমি তুলে ফেলবো আর কি। এই যে আমার আপের মধ্যে এই যেখানে প্লাস আছে সেগুলোকে আমি ডাউন করে দিব আর কি, বাদ দিয়ে দিব। হ্যাঁ, আর উপরে যেহেতু ডাউন ছিল, সেই ডাউনের মধ্যে আমি প্লাসের জায়গাগুলোকে আপ করব। ডান পাশে আমার আপ ছিল, যেহেতু প্লাসের জায়গাগুলো আমি ডাউন করে দিচ্ছি। আর হচ্ছে এখানে এই, তাহলে কাপড়টা যখন দেখা যাবে, আমরা এখানে দেখতে পারবো যে কাপড়ের মধ্যে কি দেখতে পাচ্ছি। দেখো এই যে সবুজের একটা প্লাস চিহ্ন, লালের একটা প্লাস চিহ্ন, সবুজের একটা প্লাস চিহ্ন, লালের একটা প্লাস চিহ্ন, এরকম একটা আকৃতি কিন্তু আসছে কাপড়ের মধ্যে। এটা কেন আসছে? এই যে আমাদের একটা ফেন্সি ভাব আসছে, যদিও এটা একটা ম্যাট উইভ, যা কিনা হচ্ছে প্লেনেরই ডেরিভেটিভস, এখানে আপ ডাউন ওই মেকানিজম ঠিকই আছে, মেকানিজমের মধ্যে এটা একটা মানে ম্যাট
সেই ম্যাটটাকে আরেকটু ফেন্সি বা আরেকটু ডেকোরেটিভ করা হয়েছে। সেটাই হচ্ছে ফেন্সি বাস্কেট বা ফেন্সি মানে ম্যাট। তো এখন এই ফেন্সি কিন্তু আরো অনেক ভাবে করা যায়। এই প্লাস দিয়ে হচ্ছে একটা টেকনিক, আরো অনেক ভাবে দেখা গেছে উপর থেকে 4টা বাদ দিয়ে বাকি সবগুলাকে আমি আপ রাখলাম, এভাবে করে করা যায়। মানে এই কর্নারে এই যে কোনো ধরনের ফেন্সি আকৃতি যে কোনো ভাবেই করা যায়, ঠিক আছে। এখন এটা একটা পদ্ধতি আর কি, যে আমি প্লাস চিহ্ন দিয়ে আমি ফেন্সি করে দিলাম। বইতে দেখবো যে আরো কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। তো তুমি যে কোনো একটা পদ্ধতি শিখো, এটা শিখো, এটাতেই তুমি যদি আরো বড় রিপিটের জন্য করো তাও করতে পারবা। প্লাস চিহ্ন দিয়ে দিবা শুধু মাঝখান বরাবর, তাহলে এটা ফেন্সি হয়ে যাবে। পরীক্ষায় এরকম বলবে না যে এটা ওইভাবে ওই বইয়ের মতো করে আঁকো, পরীক্ষায় আসবে যে ফেন্সি বাস্কেট আঁকো, তো তখন তোমাকে যে কোনো ভাবে ফেন্সি করতে পারলেই হবে। তো এই একটা টেকনিকই শিখো, সেটা হচ্ছে আমরা ওই কর্নারে যে মিডল পয়েন্ট ধরে উপরে নিচে এবং ডানে বামে উল্টা ডিজাইন করে দিব। হ্যাঁ, প্লাস চিহ্ন নিয়ে আসবো, তাহলে আমাদের ফেন্সি হয়ে যাবে। তো ফেন্সি ডিজাইনও আমরা কি একই ওই রকম রিপিটের মধ্যে করতে পারি, 5-5-5-3-7-3-7-7, এরকম যে কোনো কিছুর মধ্যেই কিন্তু ফেন্সি করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? আচ্ছা স্যার, এটা কি স্যার এটার নামটা তাহলে স্যার এটার নাম হচ্ছে 3x3 ফেন্সি বাস্কেট। আগেরটা ছিল 3x3 স্টিচ, এটা এখন হয়ে গেছে 3x3 ফেন্সি। 3x3 রেগুলার কি আমরা 3x3 স্টিচ করতে পারবো, সেটা থেকে আবার 3x3 ফ্যান্সিও করতে পারবো। তো একটা ফেন্সি বাস্কেট রাখতে গেলেও মিনিমাম রিপিট হয় 6x6 দরকার হয়। স্টিচ বাস্কেট রাখতে গেলে যেরকম মিনিমাম রিপিট দরকার হয়, ফেন্সিতেও একই রকম রিপিট সাইজ দরকার হয়। আর এরপরে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ আমাদের প্লেন ডিজাইন। প্লেন ডিজাইনে এগুলোই আছে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্লেন ডিজাইনের ইউজটা, বা প্লেন উইভের প্লেন ডিজাইন হলে বা প্লেন উইভ হলে কাপড় দেখতে কেমন হয় বা কাপড়ের স্ট্রাকচারটা কেমন হয়, কাপড়ের গঠনগত কি পার্থক্য হয়। তো সেইটা আমরা পড়বো হচ্ছে 3টা শেষ করার পরে, মানে প্লেন, টুইল এবং শাটিন 3টা যখন পরে ফেলবো তখন 3টার মধ্যে কম্পারিজন করে ব্যাপারটাকে বলার চেষ্টা করব যে প্লেন কাপড়ের ইউজটা কোথায়, টুইলের ইউজ কোথায়, আর শাটিনের ইউজ কোথায়, আর প্লেন ইউজ করলে কাপড়টা কেমন হবে, তার বৈশিষ্ট্য, অ্যাপিয়ারেন্স এবং ক্যারেক্টারিস্টিক্স, টুইল ইউজ করলে কেমন হবে, শাটিন ইউজ করলে কেমন হবে, সেই ব্যাপারগুলো তখন আমরা ডিটেলসে আলোচনা করব। তো আমাদের খুব অল্প সময়ের মধ্যেই, যেহেতু কম্পিউটারের মাধ্যমে আমরা ক্লাস করেছি, সেজন্য আমাদের একটা চ্যাপ্টার, মানে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর কি, শুরু যেটা দিয়ে প্লেন ডিজাইন, সেটা শেষ হলো। তো প্লেন ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম যে প্লেন হচ্ছে 2x2 রিপিটের মধ্যে একটা মানে ডিজাইন, যেটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ডিজাইন। আমাদের ম্যাক্সিমাম যত কাপড় আছে নর্মাল গামছা, লুঙ্গি, শাড়ি থেকে শুরু করে এগুলো সবই হচ্ছে প্লেন ডিজাইন হয়। এবং আমাদের যে কনভেনশনাল হ্যান্ডলুম আছে এবং অর্ডিনারি পাওয়ার লুম আছে, সেখানে মূলত এই কাপড়ই বোনা হয় বেশি। আর প্লেনের ডেরিভেটিভস হয় হচ্ছে 2টা, রিব এবং বাস্কেট। রিবকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি, ওয়ার্প রিব এবং ওয়েভ ট্রিপ। ওয়ার্প রিব আবার 2 ধরনের, রেগুলার, ইরেগুলার। ওয়েভটাও 2 ধরনের, রেগুলার, ইরেগুলার। আর ম্যাট বা বাস্কেট 4 ধরনের, রেগুলার, ইরেগুলার, স্টিচ, ফ্যান্সি। এবং এই প্রত্যেকটা ডিজাইনের বা প্রত্যেকটা নামের ডিজাইনের মিনিমাম রিপিট সাইজ এবং ডিজাইন আকার পদ্ধতি আমরা শিখলাম। আর এইগুলা যদি যারা মনোযোগ দিয়ে শিখতে পেরেছো, তাদের জন্য আসলে ওই মানে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার শেষই বলতে পারো। তো এই কোর্সের সুবিধা হচ্ছে তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বাসায় আর তেমন পড়াশোনা করতে হবে না, এখান থেকেই সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার আমি একটা প্রশ্ন ছিল আর কি স্যার, এটা হচ্ছে বাইরের একটা প্রশ্ন, উইভিং এর আর কি স্যার। উইভিং এর স্যার ডবিতে আমরা একটা জিনিস শিখছি হচ্ছে স্যার, থিওরিটিক্যালি হচ্ছে এটা 48টা হিল ফ্রেম এটা ইউজ করা যায়, বাট হচ্ছে প্র্যাকটিক্যালি 36টা। কিন্তু স্যার এটা আসলে কেন কম হচ্ছে স্যার? এখানে কি স্যার মানে যে আমরা যেটা দেখি যে শেডিং ট্রায়াঙ্গেলের কি কোনো ইফেক্ট আছে কিনা এখানে, বা কেন এটা কম বা কম ইউজ হইতে, মানে এটা মানে প্র্যাকটিক্যালি ইউজ হয়? এই যে থিওরিটিক্যালি 48টা, প্র্যাকটিক্যালি 36টা, আমাদের দেশে তো প্র্যাকটিক্যালিও 36টা ইউজ করতে পারে না। এটা হচ্ছে নির্ভর করে সক্ষমতার উপর। হ্যাঁ, তোমার যেই লোমে তুমি কাপড় বুনছো সেখানে 48টা হিল ফ্রেম থাকতে পারা। থাকলে যেটা হয় সেটা হচ্ছে তুমি দেখবা যে একটা একটা হিল ফ্রেম একটা নির্দিষ্ট জায়গা দখল করে। তো তোমার 48টা হিল ফ্রেম যদি তুমি একটা পর একটা পরপর বসাও, তাহলে এটা একটা দীর্ঘ জায়গা নিয়ে নিবে। এবং এই প্রান্তের একদম প্রথম হিল ফ্রেমটা এবং শেষ হিল ফ্রেমটা যদি তুমি ওঠানামা করাও, তাহলে যে ডেপথ অফ শেড যেটা ফর্ম করবে বা শেড যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে,
সেইটাতে আমার ইয়ার্নগুলো একটু বেশি, যদিও আমরা ফ্রেমগুলোকে স্ট্র্যাগারিং করি। স্ট্র্যাগারিং তো বোঝো নাকি? না স্যার। মানে আমার মিডলের হিল ফ্রেম, মানে মনে করো 36টা হিল ফ্রেম আছে, 36টা হিল ফ্রেমের মধ্যে মাঝখানে যে হিল ফ্রেম আছে সেইটা যতটুকু উঠবে, মানে যতটুকু গ্যাপ তৈরি করবে এটা ওয়েস্টার্ন পাসের জন্য, আমার যে সাইডের যে ইয়ার্নগুলো আছে মানে হিল ফ্রেম গুলো আছে তারা কিন্তু অতটুকু ওঠে না। এটাকে ওই মডার্ন লুমের মধ্যে স্ট্র্যাগারিং করা থাকে। অর্থাৎ সে মাঝখানের হিল ফ্রেম গুলা যতটুকু উঠলে, আমার তো একটা জিমিতি তৈরি করতে হবে, একটা এরকম একটা চতুর্ভুজ তৈরি করতে হবে না, যে গ্যাপটার মধ্যে দিয়ে ওয়েস্টার্ন পাস হবে। তো সেই গ্যাপটা তো মাঝখানে একটু মোটা চওড়া হয়, সাইডের গুলো চিকন হয় না, একটা মানে ট্রায়াঙ্গেল যেরকম হয় আর কি। তো এই নিচের গুলো সাইডের গুলো কিন্তু অত বেশি ওঠে না, কম ওঠে। তো কম উঠলেও আমার যে এই যে জিওমেট্রিক্যাল যে শেপটা হবে সেটা অনেক বড় হবে, এবং লং টাইম ধরে পাস করতে হবে। তো সেই কারণে মূলত আমাদের ডবির যে মালা আছে আর কি, মানে যেখানে আমরা এই ডবি ডিজাইন করি সেই মালার মধ্যেই একটা লিমিটেশন থাকে। ওখানে যদিও 48টা করা যায়, তুমি চাইলে ওখানে কিন্তু 60টাও করতে পারবা, 70টাও করতে পারবা, কিন্তু এই 70টা আমার ফিজিবল হবে না হচ্ছে লুমের জন্য। লুমে যখন আমি 70টা হিল ফ্রেম নিব, তখন সেই 70টা হিল ফ্রেমকে ডবির সাহায্যে ওঠানামা করাতে পারবো, বাট অন্যান্য অন্যান্য ব্যাপারগুলোতে তখন আমার প্রবলেম হয়ে যাবে। এই যে আমরা বলছি যে থিওরিটিক্যালি 36টা, এগুলো হচ্ছে ওই যে আগে কেউ না কেউ একজন বলছে প্রথমে, আমরা সেই কথাগুলো ধরে ধরে সবাই আগাচ্ছি। কিন্তু তুমি বাংলাদেশে যাও, কয়টা ফ্যাক্টরিতে বা কয়টা ইন্ডাস্ট্রিতে 36টা ডবি মানে 36টা হিল ফ্রেম দিয়ে কাপড় বুনতেছে? পাবাই না। 18টা 15টা 12টার বেশি নাই, মানে 12টার বেশি তো নাই। আমরা ওই ডিজাইনের কাপড় বুনি না। যদি পসিবল হয় আমি প্র্যাকটিক্যালিও আমি 48টা দিয়ে পারবো। হ্যাঁ, এই যে বলতেছে না 36 আর 48 এইগুলো যে থিওরিটিক্যাল, ওই যে বললাম একজন শুরু করে দিছে এই কথা, সেই কথা ধরেই সবাই বন্ধুরা আগাচ্ছে। হ্যাঁ, এটা যে চূড়ান্ত বা ধ্রুব সত্য কথা তাও কিন্তু না। এখানে তাহলে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মধ্যে পার্থক্য হবে কেন? আমার থিওরিটিক্যালি তাহলে 48টা হতে পারলে প্র্যাকটিক্যালি আমার কাপড়ের কোয়ালিটি খারাপ হোক, সেটাও তো আমার পসিবল। মানে আমি 48টা দিয়ে যদি থিওরিটিক্যালি সম্ভব হয়, প্র্যাকটিক্যালিও সম্ভব। হয়তো আমার কোয়ালিটি সমস্যা হবে, আমার কাপড় হয়তো ভালো হবে না, বা আস্তে আস্তে হবে, মেশিন সমস্যা করবে, তো সমস্যা করলেও তো আমার হবে, তো পসিবল তো। তো এই পসিবল করতে গেলে মানে 36টা দিয়েও পসিবল করতে গেলে আমাদেরকে অনেক কমপ্লেক্সিটি ফেস করতে হয়। সেই জন্য প্র্যাকটিক্যালি আসলে 36টাও পসিবল, প্র্যাকটিক্যালি এই সংখ্যাটা আরো অনেক কম। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার রিবেট ডেফিনেশনটা কি ছিল স্যার? রিপ তো ডেফিনেশন তো লাগবে না, কখনো ডেফিনেশন আসবে না। ডেফিনেশন যদি পড়তে চাও সেটা হচ্ছে মানে প্লেনের ডিজাইনটাকে কাজে লাগিয়ে কিছু হরিজন্টালি বা ভার্টিক্যালি বার তৈরি করা, মেকিং অফ সাম বার ইন হরিজন্টাল অর ভার্টিক্যাল ডিরেকশন অফ দ্য ফেব্রিক বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ প্লেন উইভ, এটা কি তুমি রিপ বলতে পারো। ঠিক আছে, অর্থাৎ প্লেন উইভের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমরা কাপড়ের মধ্যে যদি হরিজন্টালি এবং ভার্টিক্যালি কিছু লাইন বা বার, হ্যাঁ, টানা টানা লম্বা লম্বা যে লাইন দেখতেছো না, এগুলোকে আমরা বার বলছি আর কি, লম্বা লম্বা হরিজন্টাল বা ভার্টিক্যাল বার তৈরি করতে পারাটাই হচ্ছে রিব ডিজাইন বা রিব উইভ। সেটাকে তুমি এই যে কথাটা বললাম এটাকে গুছিয়ে লিখলেই হবে, যদি আসে আর কি, কখনো আসে না। স্যার ওয়েব ফ্লিপের ক্ষেত্রে আমার যে ড্রাফটিং প্ল্যান হবে সেটা কি স্কিপ ড্রাফট হবে? কিসের ক্ষেত্রে? ওয়েব ফ্লিপ প্ল্যানে, মানে ওয়েব ফ্লিপ যে ডিজাইন আছে ওইটার ক্ষেত্রে ড্রাফটিং প্ল্যান যেটা হবে। না, স্কিপ হবে না। তো স্কিপ হওয়াটা মানে স্কিপ হওয়াটা কিন্তু কখনো কোনো ডিজাইনের উপর ডিপেন্ড করে না, এটা বুঝতে পারছো কিনা? স্কিপিং কি কখনো কোনো ডিজাইনের উপর ডিপেন্ড স্যার করে? স্কিপ তো আমাদের স্যার, নিজের উপর না ডিপেন্ড করে স্যার। হ্যাঁ, না না, মানে স্কিপিং স্যার যদি ওয়াইড বেশি হয় আর কি, মানে ডিজাইন অনুসারে যদি ওয়াইডটা বেশি হয় তখন স্কিপ ড্রাফট হয় বলছে। হ্যাঁ, সেটা মনে করো আমার প্লেন ডিজাইনে হতে পারে, রিবে হতে পারে, ম্যাটে হতে পারে, টুইলেও হতে পারে, যে কোনো ডিজাইনে হতে পারে। এটা ডিজাইনের সাথে রিলিভেন্ট না আর কি, ডিজাইনের জন্য হবে বা কোন ডিজাইনে হবে তার উপর ডিপেন্ড করে না, স্কিপ ড্রাফটিং আর কি। জি স্যার। যে কোনো ডিজাইনে স্কিপ হতে পারে।